খিচে গেল, অথচ হিংস্র অভিব্যক্তিতে লাগাম টানল না এরিস। সে বলতে লাগলো, Her every single touch only belongs to me. এই মেয়েকে শুধু আমি ছুবো, অন্য কেউ না। পর মুহূর্তে নিয়ন্ত্রণহীন ঈশানীকে আলগোছে কোলে তুলে নিল সে। নির্ঝঞ্ঝাট নিবিড় নীলাচল ধরে এগোতে এগোতে দৃষ্টিপাত করলো রমণীর শুষ্ক বদনে। জ্যোৎস্না জড়ানো চাঁদের আলোটুকু ঠিকঠে পড়ছে চেহারায়, যেন স্নিগ্ধ এক সদ্য অঙ্কুরিত ফুলের কড়ি। পেলব গমরঙা মুখখানি থেকে চুয়ে চুয়ে পড়ছে অদ্ভুত মায়া, শরীরের মিষ্টি সুখসান। তৃষ্ণার্ত ছাতকের ন্যায় সেই মায়াটুকু দৃষ্টি দিয়ে ক্রাশ করে মাফিয়া বস হাঁটতে হাঁটতে একা একাই বিড়বিড়ায়। তোমার দুর্বল হৃদয়ের প্রতিটি হৃদস্পন্দন শুধুমাত্র আমার নামে হোক, আর যদি তা না হয় তবে আমার হাতেই তোমার মৃত্যু হোক। প্রেম আমার। প্রাণহীন নির্জীব দৃষ্টি, গন্তব্যহীন পদধ্বনি, অথচ হৃদয়ের কোণে ঝংকার তুলেছে অদ্ভুত প্রণয়ের শিহরণ। রাত দিন চেনা তুমি ছিলে অচেনা, অন্তহীন মনে হতো মিষ্টি যন্ত্রণা। সে ব্যথা উঠল সেরে চোখেরই চাওয়ায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। রাতে খেয়ে যেও। নিজম চলে গেছে অনেকক্ষণ। তুষার দাঁড়িয়েছিল নির্লিপ্ত এক মনে, মিলিয়ে যাচ্ছিল হাজারটা অসমাপ্ত সমীকরণ। অবশেষে যখন সমাধান মিলল না, তখন নিরাশ চিত্তে হাঁটা ধরল ফিরতি পথে। তন্মধ্যে এক চেনা নারী কণ্ঠের বজ্রের মতন কানে বাজল তুষারের। আকস্মাৎ থমকালো পদধ্বনি। জন্ম থেকেই মেশিনের মতো যান্ত্রিক তুষার, ইঞ্জিন চালিত যন্ত্রের ন্যায় গন্তব্যহীন ছুটছে অবিরত। অথচ এই প্রথমবার গতিবেগে টান পড়ল যেন। শরীরের প্রতিটি ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয়ে পড়ল। মানবের সর্বশক্তি প্রয়োগ করে সম্মুখে এগোতে পারছে সে। অজ্ঞতা গ্রীবাদেশ বাকিয়ে খুলল পেছনে। আলো আধারে দৃষ্টি জুড়ে ভেসে উঠল কালো পাড়ের সাদা জামদানি পরিহিত এক অভিজাত বয়স্কা রমণীর মুখায়ব। থমথমে গুমট তার অভিব্যক্তি, কণ্ঠনালী ধরে এসেছে তুষারে, জিহ্বা হয়ে পড়েছে অসার। কেবল রমণীর পানে তাকে আছে ফেলফেলি অপ্রত্যাশিত ভাবে। চোখ দুটো টলমল করছে তার, যেন এদিক ওদিক হলে গড়িয়ে পড়বে তপ্ত নোনা জলটুকু। তুষার চায় না এহেন অনিষ্ট হোক, তাই দুহাত মুষ্টিবদ্ধ করে জুৎসই সামলে রেখেছে নিজেকে। একই উদ্যমে ফের ভেসে এলো ভাগ্য। রাতে খেয়ে যেও। খেয়েছে। ছোট্ট করে উত্তর দিল তুষার, আপন সত্তা লুকোনোর ক্ষুদ্র প্রয়াস। ভদ্রমিলা নির্বিকার, যেন আর কিছুই বলার নেই তার। প্রস্থান করার প্রয়াসে বিনা বাক্যে হাঁটা ধরল তুষার তখনই পেছন থেকে আরেক দফা কথায় ফোয়ারা ছুড়ল রমণী। পাপ কখনো বাপকেও ছাড়ে না। অতর্কিতে পেছনে ঘুরল তুষার, কপাল কুঁচকে আশ্চর্য কণ্ঠে বলে উঠল, কি বলতে চাইছেন? তোমাকে যাতে কখনো আমার বৌমার আশেপাশে না দেখতে পাই। আপনি যে ভাবছেন তা নয় আসলে। জিভে কথা আটকে গেল তুষার। ভদ্রমহিলা বলে উঠছেন, ওই যে বললাম, পাপ বাপকেও ছাড়ে না, আমাকেও ছাড়েনি। কথা বাড়ানোর ইচ্ছে ছিল না মোটে, তবু অজ্ঞাত তুষার দমাতে পারল না নিজের কৌতূহল। বলে উঠল, কি পাপ করেছেন আপনি? তোমার বাবার মতো একটা নিকৃষ্ট দানবকে বিয়ে করার চাইতে বড় পাপ আর কি হতে পারে? আকাশে মেঘ হলো না, বিদ্যুৎ চমকানো, অথচ অদূরে ভাঙন ধরল কিছু একটার, যার প্রকাণ্ড শব্দধ্বনিতে স্তম্ভিত করে তুলল যান্ত্রিক মানবের শ্রবণেন্দ্রিয় মস্তিষ্ক ছাপিয়ে। শরীর প্রতিটি নিউরনে বিষক্রিয়ার মতো ছড়িয়ে পড়ল কথাগুলো। অবশেষে অভ্যন্তরে গিয়ে ফাটল ধরালো প্রস্তর কঠিন হৃদয়। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আচানক। বড্ড কসরত করে কয়েকটি শব্দ উগড়ে দিল তুষার। আপনি আমাকে চিনতে পেরেছেন তাহলে? প্রত্যুত্তর করল না চন্দ্রা। সে মুসলিম পরিবারের মেয়ে, পরবর্তী বিয়েও করেছেন একই ধর্ম অনুসারে। পরিবারের অধীনে সহসা নিজের ভালোবাসার ফসলকে বিন্দুমাত্র প্রশ্রয় না দিয়ে শোনালেন দায়িত্বের বাণী। আমার ব্লাড ক্যান্সার 3rd স্টেজ চলমান। আমি চলে গেলে পৃথিবীতে আমার ছেলেটা পুরোপুরি একা, আপন বলে আর কেউ থাকবে না ওর। তাই মা হিসেবে আমি কখনোই চাইবো না সুদূর রাশিয়ায় ফেলে আসা আমার অনিষ্ঠ অতীতের অশুভ ছায়া কখনো তার ওপর পড়ুক। আরেক দফা হোঁচট খেলে তুষার। যতটা না অবাক হলো চন্দ্রার অসুখের কথা শুনে, তার চেয়ে বিস্মিত হলো মায়ের মুখে ছেলেটা শব্দ শুনে।
তার মানে কি মা জলজন্ত তুষারের অস্তিত্বকে সরাসরি অস্বীকার করলো? কিন্তু কেন? শুধুমাত্র ভানিয়া মিকাইলের ছেলে বলে? কিন্তু এই বর্বর দুনিয়ায় জন্মগ্রহণের পেছনে তার তো কোনো হাত ছিল না। তাহলে শাস্তি কেন সে পাচ্ছে? এ কেমন অবিচার! ভেতর ভেতর জ্বলে পড়ে খাক হয়ে যাচ্ছে অন্ধকার, অথচ বাহ্যিক অভিব্যক্তি তার নির্জীব শূন্য, ঠিক যেন মূর্তি মানব। চিন্তা করবেন না, আমি আর ফিরবো না এদেশে। ছোট্ট স্বরে প্রতি উত্তর করলো তুষার। তন্দ্রা বলল, 2 দিন বাদে 32 হতে চললো, এখনো জুতোর ফিতে বাঁধা শেখুনি? মুহূর্তে নিজের পায়ের দিকে দৃষ্টিপাত করলো তুষার। সত্যি তো ফিতেগুলো এলোমেলো ভাবে বাঁধা। পেন্ট হাউসে থাকলে এগুলো বেশিরভাগ সময় ফ্লোরাই করে দেয়। তাই তো তুষার বেখেলি এত দ্বিধাগ্রস্ত কঞ্চে বলে উঠল। 2 দিন বাদে আমার জন্মদিন, আপনি সেটাও জানেন? এবার আর জবাব দিল না ভদ্রমহিলা। পায়ের তলার খসখসে শুকনো পাতা মারিয়ে সোজা হেঁটে গেলেন প্রাচীর ধরে। সময় অতিবাহিত করল না তুষার। সে নিজেও ঘুরে হাঁটা ধরল বিপরীত মুখে। যেতে যেতে অনুভব করলো এই মহাজন্য ছোট্ট দেশটাতে আর তার কোনো পিছুটান রইল না। বারংবার ফিরে আসার জন্য রইল না কোনো অজুহাত। খোলা আকাশের নিচে বনায়ন প্রান্তরে পড়ে রইল কেবল এক বুক আক্ষেপ আর এক জীবনে সমান অনুশোচনা। এই পৃথিবীতে জন্মানোর অনুশোচনা, যার ক্ষত গোটা জীবন ধরে বয়ে বেড়াতে হবে তুষারকে। একই উদরে জন্ম নেওয়া দুভাই, অথচ সময় স্রোত অচেনা বানিয়ে দিল তাদের বাস্তবতা, তুলে দিল দূরত্বের অদৃশ্য প্রাচীর। মা ও ছেলে দুজন বিপরীতমুখী পায়ে হাঁটছে দুদিকে, মাঝখানে পড়ে আছে কেবল চাপা দীর্ঘশ্বাস। আহা, কি শূন্যতা, কি শূন্যতা! দুজনের হৃদয় রক্তক্ষরণ বেঁচে চলেছে বিষণ্ণ এক সুরের মূর্ছনা। আবছা চলে যায় হিজলের দিন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন। আহারি জীবন, আহা জীবন, জলে ভাসা বদ্ধ জীবন। পুষ্প সজ্জিত বাসর ঘর, খাটের উপর অগোছালো বসে আছে নিজম। বিয়েটা ওর হয়েই গেল অবশেষে। হ্যাঁ, এত জলদি নিজমের এই বিয়েতে সায় দেওয়ার পেছনে একমাত্র কারণ এটাই, খালামণির মরণ ব্যাধি। তুষার জানে না এখনো কিছু, জানলে হয়তো এতটা উদাসীন হয়ে ঘুরতো না কখনোই। আর না তো কখনো রাজি হতো এই বিয়েতে। কক্ষটা তুর্যের। এই বাড়িতে গত মাস ধরে থাকলো। তুর্যের ঘরে কখনো উকি দিত না নিজম, যদিও বা কখনো প্রয়োজনে এসেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ বাদ দিয়ে তবেই ফিরেছে। সারা জীবন যে এই ঝগড়ুটে লোকের সঙ্গে কিভাবে অতিবাহিত করবে সেই নিয়ে সন্ধিহান নিঝুম। তার উপর হৃদয়ে টানা পরিণত আছে। আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল মেয়েটা, মুখ বাঁকিয়ে বিড়বিড়ালো, হুতুম পেঁচা কোথাকার। কথাটা বলেই কক্ষটাতে চোখ বুলার নিঝুম। ওয়াইল্ড জেসমিন আর ল্যাভেন্ডারের সুঘ্রাণে বিমোহিত চারিপাশ। খাট সজ্জিত হয়েছে তরতাজা গোলাপ আর রজনীগন্ধা বিস্তৃত। কক্ষের প্রতিটি কোণে সারি সারি মোমের আয়োজন। নিয়ন দৃপ্তিতে জলজল করতে থাকে পুরো ঘর। দক্ষিণে জানালাটা হাট করে খোলা রাখা, হু হু করে হিমেল হাওয়া বইছে সেথায়। মৃদু বাতাসের আবরণ গায়ে লাগাতে আবাসের চোখ বন্ধ করে নিল নিঝুম। অযাচিত ভাবনায় ছাড়লো দীর্ঘশ্বাস। তন্মধ্যে অভ্যাস থেকে বেঁচে এলো কর্কশ পুরুষালী কণ্ঠ, বাক্যধ্বনি। কিরে, এই ঘরে কি করিস? তোর ঘর নেই? চমকে উঠলো, পাশ ফিরল নিঝুম। দেখলো একটা গিটার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তুর্য। পরিধানের প্রিন্স কোটে সবগুলো বোতাম খোলা, দৃশ্যমান স্যান্ডো গেঞ্জি, এলোমেলো সিল্কের চুল। কে বলবে আজ সন্ধ্যার আসরে বিয়ে হয়েছে এই ছেলের? নিজের খালাতো বোনের নামে কবুল বলেছে সে 3 বার। কালা নাকি তুই? তুর্যের আকস্মিক বাক্যে মুখ কেটে গেল নিঝুমের। চটজলদি মাথা নাড়ল এদিক ওদিক। তাহলে কথা বলছিস না কেন? এই ঘরে কি? সবাই মিলে এখান দিয়ে গেল, বললো বাসর রাত। তার মানে তুই বাসরের জন্য প্রস্তুত, তাই তো? বাড়িয়ে মুখের কথা কেড়ে নিল তুর্য। তৎক্ষণাৎ জোরে জোরে মাথা নাড়ল নিঝুম। দাঁত কিরমির করে বলে উঠল, আপনি একটু বেশি বোঝেন তুর্য ভাই। ভাই? বিস্ময়ের সাথে শব্দটা উচ্চারণ করে এক ভ্রু উচালো তুর্য। ওই আর কি। দায়সারা প্রত্যুত্তর নিঝুমে বিরক্ত হয়ে অন্যদিকে দৃষ্টি ঘোরাতে চোখ আটকালো খাটের হেড পচে এড়িয়ে রাখা গিটারের উপর। সহজ প্রশ্ন করল, আপনি গানও পারেন? পারি তো, শুনবি নাকি? না থাক। আরে শোনাই একটা, টাকা দিতে হবে না, ফ্রি ফ্রি শোন। যত যাই হোক তুই আমার খালাতো বোন, টাকা নিলে কেমন দেখায় বল? ওর কথার প্রেক্ষিতে নিঝুম কিছু বলতে যাবে তার আগে অদ্ভুত বেসুরো গলায় গান ধরল তুর্য। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না।
থামুন, কি বিশ্রী গলা, গানের রিলিক্সের কি ছিঁড়ি, ছ্যা। দমল না তুর্য দাঁত কিরিয়ে বলল। আচ্ছা দাঁড়া, তাহলে আরেকটা শোনাই। কথাটা বলে ফের গান ধরল সে। আমি কি তোমায় খুব বিরক্ত করছি, বলে দিতে পারো তা আমায়? হ্যাঁ করছেন, প্রচণ্ড বিরক্ত করছেন। এই গান ফ্রি দিলেও শুনবো না আমি। এই মুহূর্তে বন্ধ করুন আপনার রুটির দোকান। বিরক্তির স্বরে চেঁচিয়ে উঠে নিঝুম। তুর্য গিটার রেখে দিল, চোখ মুখ কুচকে বলল। তুই আর কোনো দিন আমার কণ্ঠে গান শুনতে পাবি না, যা। নাক ফুলালো নিঝুম, বিড়বিড়ে আওড়ালো। শোনার ইচ্ছেও নেই। প্যাঁচার চেয়েও খারাপ আপনার গানের গলা। এতদিন প্যাঁচা প্যাঁচা বলে প্যাঁচাকে অপমান করেছি আমি। প্রথম রাতে বউয়ের কাছে উড়াধুরা ঝাড়ি খেয়ে হতভম্ব তুর্য। রীতিমতো কপাল চাপড়াতে ইচ্ছে করছে ওর, মনে মনে বলে উঠল। এই ছিল মোর কপালে। সরুন তো, ঘুমাবো। ব্যতিগ্রস্ত নিঝুম, ওর ভালো লাগছে না কিছুই, তাই গয়নাগাটি নিয়ে শুতে চলে গেল বিছানায়। তৎক্ষণাৎ বাদ ছাড়ল তুর্য। এই কি করছিস? ঘুমোচ্ছি। এই ঘরটা কার? আপনার? এই বিছানাটা কার? এটাও আপনারই? তাহলে তুই কোন আক্কেলে কাঁথা মুড়ি দিচ্ছিস বেয়াদব? তড়িঘড়ি করে উঠে বসলো নিঝুম। ঠিকই তো, এভাবে অন্যের কাঁথা বাড়ি দখল করা আর কি মানে আছে? সহসা মুখ কাঁচামুচি করে তুর্যের পানে দৃষ্টিপাত করলো মেয়েটা। অসহায় কণ্ঠে শুধালো। নিজেকে তাহলে আমি কোথায় ঘুমাবো? আমি কি জানি, যা ভাগ। এক প্রকার ঠেলে সরিয়ে নিজেকে টান টান হয়ে খাটে শুয়ে পড়লো তুর্য। নিঝুম আমি তাহলে আমার ঘরে যাই। খবরদার, এত রাতে লোক হাসাস না। চলেই যাচ্ছিল, তক্ষুনি বাক্য উগড়ি দিয়ে পাশ ফিরে ঘুরে শুয়ে পড়লো তুর্য। নিঝুম আর কি বা করবে? অপারক হয়ে গা এলিয়ে দিল কক্ষের এক কোণে রাখা বিস্তৃত কাগজের উপর। গভীর রাত, শুনশান নিস্তব্ধ প্রকৃতি। এরই মাঝে ঘুমন্ত নিঝুমের শ্রবণেন্দ্রিয় ভেদ করলো অপূর্ব সূর্যের প্রঙ্গতে। ঝিনঝিন গিটারের আওয়াজে সচল হয়ে উঠল মস্তিষ্ক। রমণী তন্দ্রা কেটে গেল তৎক্ষণাৎ। আধারের মাঝে আড়মোড়া ভেঙে উঠতে নিয়ে অনুভব করলো ওর গায়ে পাতলা চাদর আবরণ। কি দিল এই চাদর? ভাবতে পারল না নিঝুম। তার আগে ওর সবটুকু আকর্ষণ কেড়ে নিল বেলকুনি থেকে আগত অপ্রার্থিব এক পুরুষালী কণ্ঠস্বর। তড়িঘড়ি করে কাগজ ছেড়ে সেদিকে তা এগিয়ে গেল নিঝুম। সামনে উকি দিতে দেখলো আধার রাতে বেলকুনির ডিভানে বসে গিটারের ছন্দে ঝঙ্কার তুলছে এক ছায়া মানব। কণ্ঠে তার নিখুঁত মসৃণ স্বর। বিমুগ্ধ চিত্তে গান শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গেল নিঝুম। বিমুগ্ধ হয়ে বেখেয়ালি স্বরে বলেই উঠল। যতটা ভেবেছিলাম ততটাও খারাপ নয়, গানটা বেশ ভালোই গায়। মস্কো ক্রেমলিন চক 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 চামড়ার পুজোর প্রশস্ত পদধ্বনিতে মুখরিত প্রান্তর। শহরের সবচেয়ে বড় ক্যাসেল মস্কো ক্রেমলিন চতুর্দিকে শুয়ে শুয়ে রয়্যাল গার্ডের নির্ভীক অবস্থান। এই বিশাল প্রাসাদের অভ্যন্তরে রয়েছে রাশিয়ার চেইন অব কমান্ড, মিস্টার প্রেসিডেন্টের বাসভবন, রাজকীয় অতিথিশালা থেকে শুরু করে নানাবিধ সরকারি দপ্তর এবং শহরের সবচেয়ে বড় টেম্পলারটাও এখানেই অবস্থিত। সুদীর্ঘ এই ক্যালাসের অভ্যন্তরে রাজ অতিথি এবং ভিআইপি ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কোনো জনসাধারণের প্রবেশাধিকার রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। যদি বা কোনো সাধারণ মানুষ ভুলক্রমে অবমাননা করে ফেলে নিষেধাজ্ঞার, তবে তার উপর আছে অবিরত গুলির বর্ষণ। অমানিসায় ঢাকা ঘুমন্ত রজনী, শহরজুড়ে নিস্তব্ধতার আবাহন। রয়্যাল গার্ডদের শক্ত পদধ্বনি অনুসরণ করে দুর্গের এক নির্দিষ্ট সীমানায় এসে স্তব্ধ হলো লম্বা মতো এক অবয়ব। চারিপাশে আবর্তিত মাথা সমান সুদীর্ঘ প্রাচীর ডিঙিয়ে অভ্যন্তরে প্রবেশ করা দুঃসাধ্য। আর এই সেই দুঃসাধ্য চোখের পলকে সাধন করে ফেলল অবয়বটি। দুহাতে পোক্ত চামড়া গ্লাভস যে এদিক ওদিক দৃষ্টি বলে তর তর করে বেয়ে উঠে গেল চূড়ায়। অতঃপর কংক্রিটের প্রাচীর ডিঙিয়ে এক লাফে সোজা দুর্গের অভ্যন্তরে। এদিকে অনিয়ন্ত্রিত পদধ্বনি কর্ণগোচর হতে সহযোগিত হয়ে ছুটে এলো দুজন রয়্যাল গার্ড। সময় অতিবাহিত করলো না সে বান্দা। কবজাবন্দি ধরালো শর্ট নাইফের সাহায্যে এক লহমায় কেটে নিল দুটো গর্দান। দুটো গর্দান। কোনো শব্দ নেই, নেই কোনো আর্তনাদ, কেবল আধার আবৃত খোলা ময়দানে দুটো রক্তাক্ত প্রাণী নীরব ছটফটানি। পেছনে ঘুরে দেখার প্রয়োজন বোধ করলো না মানব। মাথায় আটকানো বেসবল ক্যাপটা ঠিকঠাক করতে করতে দ্রুত গতিতে এগুলো সম্মুখে যেতে যেতে উপলব্ধি করলো জুতোর ফিতেগুলো ঠিকভাবে বাঁধা হয়নি। তার অজ্ঞতা
গতি জড়তায় শব্দ হচ্ছে থেকে থেকে। পায়ের দিকে দৃষ্টিপাত করে এক মুহূর্ত দাঁড়ালো সে। এলোমেলো করে বাঁধা ফিতেগুলোর দিকে চেয়ে ছালো দীর্ঘশ্বাস। মনে পড়ে গেল কিছুদিন আগের এক অপ্রিয় রমণীর প্রিয় কয়েকটি বাক্য। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। 2 দিন বাদে 32 হতে চলল, এখনো জুতোর ফিতে বাঁধতে শিখনি? সে মানবী নিশ্চয়ই রহস্যময়ী, নয়তো ওই আধা ঢাকা নিশীথে অমন খুটখুটিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো কেমন করে বা এত সহজে বলে দিল তুষারের বয়স। তার মানে কি সে মনে রেখেছিল? কয়েক জোড়া বুঝে অতর্কিত আগমন ভাবনা থেকে ঠেলে বের করলো তুষারকে। তৎক্ষণাৎ রক্তসিক্ত সুইটার দাঁতের মাঝে আটকে একটু ভাঁজ করে জমিনে বসলো। এলোমেলো ফিতার ভাঁজে আঙুল চালাতে গিয়ে অনুভব করলো একজন খুব কাছাকাছি চলে এসেছে ওর। হয়তো এখনই ধাতব রাইফেল সবগুলো বুলেট একযোগে ঝুঁকিয়ে দিবে মস্তিষ্কে। সচকিত চোখের মনোযোগ ডানে বামে তাক করে খেলছে ঠোঁট বাঁকালে তুষার। স্নাইপারের লম্বা যে নলচা কাছাকাছি আসতে মুখে আবদ্ধ শট নাইফটা ছুঁড়ে মারল পেছনে। গুলি করা ফুসরত পেল না বিপরীত পক্ষ। তার আগে শট নাইফের ধারালো আঘাতে ত্বক বেদিয়ে কপাল দ্বিখণ্ডিত হলো তার। রক্তস্নাত ও নিথর দেহটি তুষারের শরীরে ঘেঁষে মুখ থুবড়ে পড়ল মাটিতে। সেদিকে তাকানোর বিন্দু সম ইচ্ছে হলো না মানবের। যেন রক্ত পিপাসায় মরিয়া অন্তর তেমন করেই দুর্বার কদম ফেলে এগুলো সম্মুখে। পরপর পেছন থেকে ধেয়ে এলো আরো দুটো রয়্যাল গার্ড। এবারে একটু ছুকলো যন্ত্র মানব টান মেরে বুটের মধ্য থেকে বের করে আনলো আরো একটি ধারালো মরণাস্ত্র। শর্ট নাইফগুলো হাতে মুঠোবন্দি করে অতর্কিতে বাহু মেলে ধরলো দুদিকে ছিঁড়ে খুঁড়ে দুপাশ থেকে ধেয়ে আসা দুটো অস্তিত্বকে একযোগে শুইয়ে দিল জমিনে। অতঃপর নিঃশব্দ গুমুটতায় ভার হয়ে আছে পরিবেশ। নিস্তব্ধ আবহ বর্ষর আক্রমণের পূর্বাভাস। সময় অতিবাহিত করলো না সে যন্ত্র মানব। রোবটের মতো যান্ত্রিক পা ফেলে তৎক্ষণাৎ মিলিয়ে গেল ধোঁয়াশায়। ক্রেমনিলের অন্যতম আকর্ষণ রাজ অতিথিশালা। আধুনিক অভিজাতে পরিপূর্ণ এই ক্যালেস লবি থেকে শুরু করে প্রতিটি কক্ষ জুড়ে হরেক রকম বিলাসিতার আয়োজন। মুখের উপর কালো মাস্কের আবরণ টেনে নিজের ভিআইপি ব্ল্যাক কার্ড দেখিয়ে লবি থেকে সোজা এলিভেটর ধরল তুষার। 1-2 করে গোটা কয়েক তলা পেরিয়ে ভিআইপি কক্ষের সামনে এসে গন্তব্যে স্থির করল সে। অতঃপর পকেট থেকে ডুপ্লিকেট সেন্সর কার্ডটি বের করে আকস্মাৎ ঢুকে পড়ল রুমের মধ্যে। ভেতর থেকে বেঁচে আসছে টম অ্যান্ড জেরির হাস্যরস কৌতুকীয় ধ্বনি, যা শুনে মাস্কের আড়ালে অধরখানা হামেশাই প্রসারিত হলো তুষারের। নষ্ট করার মতো সময় নেই। দরজার কাছে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলো ভেতরটা। টমেটো প্রিন্স ওরফে আলেক্সান্দ্রিয় ভেতরেই আছে। সঙ্গে উপস্থিত দুটো সাদা চামড়ার সুন্দরী রুশ রমণী। নিজেদের অর্ধনগ্ন শরীর দেখিয়ে ভিআইপি ক্লায়েন্টকে বিনোদন দিতে ভীষণ ব্যস্ত তারা। টমেটো প্রিন্সের চোখ টিভি স্ক্রিনে নিবদ্ধ। বোঝা যাচ্ছে টম অ্যান্ড জেরির বড়সড় ভক্ত সে বান্দা। সবকিছু অবলোকন করে তুষার অনুমান করলো সরকারি কড়া নিরাপত্তার মাঝে বেশ ছুটিয়ে নিজের ভ্যাকেশন কাটাচ্ছে এই নরপিশাচ। কিন্তু এই আনন্দ ক্ষণস্থায়ী। স্বয়ং জম ওর দুয়ারে হাজির হয়েছে যে অতি শীঘ্রই ব্যাগও থাবায় সে নৃশংসভাবে বধ করে নিবে ওর প্রাণটা। দরজার কাছে খুটখাট যান্ত্রিক আওয়াজে মনোযোগ কেড়ে নিল অ্যালেক্সার। চকিতে ঘুরে তাকালো সে। না, কেউ নেই পাশে। সমস্তটাই খালি। কাউকে দেখতে না পেয়ে ঘুরে চোখ বসালো টিভিতে। তখনই শব্দ হলো ফের। আস্তে ধীরে নয়, ছকছক করে অতর্কিতে লাফিয়ে উঠে অ্যালেক্স। অজানা আতঙ্ক গ্রাস করে নেয় তার সমগ্র অন্তরাত্মা। মেয়ে দুটোকে সরিয়ে ছুটে আসে দরজার কাছে। এইদিক ওদিক চোখ ঘোরাতে ক্যাবিনেটের উপর ছুরি হাতে বসে থাকা কালো অবয়বটি দেখা মাত্রই ধরনী কাপে চিৎকার দিয়ে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ল সে। প্রকম্পিত স্বরে আওড়ালো, কে? তোর জম। ধীরে ধীরে এগোতে থাকলো অবয়বটি। টমেটো প্রিন্স দিশেহারা। মেয়ে দুটো ভয় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে কক্ষের এক কোণে। তাদের কাছে সর্বপ্রথম সাহায্য চাইল অ্যালেক্স। হেই, পলিছিয়া পাসবানিতি। নিঃশব্দে হাসলো তুষার। হুমড়ি খেয়ে পড়ে যাওয়া টমেটো প্রিন্সের দিকে ঝুঁকলো কিছুটা। নিজের প্রশস্ত ভ্রুখানা
উঁচিয়ে কপটতার স্বরে উচ্চারণ করল। পুলিশ। হাঁপড়ের মতো উঠানামা করছে শ্বাস প্রশ্বাস, আতঙ্কে উষ্ঠাগত প্রাণ, অযাচিত ভয় উচ্চারণ করলো টমেটো প্রিন্স। কে? প্রত্যুত্তর করলো না তুষার। গ্রীবাদেশ বাঁকিয়ে তুরির ইশারায় ডাকলো প্রস্টিটিউট মেয়ে দুটোকে। তারা এক প্রকার কুঞ্চে নত যেন। এগুলো শ্বাস পাচ্ছে মোটেও। বিস্মিত হলো যন্ত্রমানব পকেট থেকে কার্ড বের করে কৌশলী স্বরে বলল। পাইথন ক্লাবে কাজ করতে চাও নিশ্চয়? মেয়েদের বিস্মিত নজরে চাওয়াচাই করলো নিজেদের মাঝে। ফের ভেসে এলো পুরুষলি রুড ও কণ্ঠস্বর। That place is full of handsome, multi-billionaire mafias. You must be dying for them. You must be dying for serve them. Ain't you little puppets? সঙ্গে সঙ্গে বাধ্য দাসীর মতো উপনিচ মাথা ঝাঁকালো মেয়ে দুটো। তীব্র লালসায় লক লক করছে তাদের জিহ্বাদয়। What can you do for your master? তৎক্ষণাৎ একযোগে বলে উঠল। জবাব দিল না তুষার, কেবল দুটো আঙ্গুল চেইনের মতন করে নির্লিপ্তে বুলিয়ে গেল নিজের ছোচের ওপর। অর্থাৎ মুখ বন্ধ রাখতে হবে। ইউ ডার্টি স্লাট। মেঝেতে আছো অবস্থায় চেঁচে উঠল টমেটো প্রিন্স। ফের অস্থির চিত্তে দৃষ্টিপাত করলো তুষারের পানে উদ্গ্রীব হয়ে চেঁচালো। কে তুই? উত্তর দিল না বিপরীত পক্ষ। বিনা বাক্যে মুখের উপর থেকে মাস্ক টেনে খুলে আকস্মাৎ উজ্জ্বল তামাচে বর্ণের তীক্ষ্ণ চোয়াল বিশিষ্ট মুখায়বখানা দৃশ্যগত হতেই বেগতিক চিত্তে আতকে উঠে টমেটো প্রিন্স। শুষ্ক ছোচের ফাঁক গলিয়ে বেরিয়ে এলো তার অস্ফুট কণ্ঠস্বর। তুষার। অ্যালেক্সের জিভে আটকানো শব্দটা সম্পূর্ণ করলো তুষার। কথা বাড়লো না অ্যালেক্স। বিনাশ আসন্ন ভেবে পালানোর পায়তারা উঠে চাইলেও ধর ফুরিয়ে। তবে সুযোগ দিল না যন্ত্রমানব। সজোরে ওর বক্ষস্থল বরাবর লাথি হাঁকিয়ে মেঝেতে শুইয়ে দিল ফের। অতঃপর দু আঙুলের মাঝে ইশারায় মেয়ে দুটোকে ডেকে আনলো সন্নিকটে। শঙ্কিত পায়ে এগিয়ে এলো তারা কাছাকাছি। আর সে তুষার ওদের হাতে একটা শর্টনেপ ছুঁড়ে মেরে বলল, Follow the command. তত্তর করে মাথা ছাকালো মেয়ে দুটো। পরেই ধ্বনিত হলো নিরুদ্বেগ পুরুষালী কণ্ঠস্বর। এতক্ষণ যেটাকে আদর যত্ন করেছ সেটাকে কেটে ফেলো এবার। ঠিকঠাক কথার মানে বুঝতে না পেরে অবিশ্বাসী নজরের পেছনে ঘুরে চাইল তারা। তন্মধ্যে ঘর কাঁপিয়ে দানবের ন্যায় গর্জে উঠল তুষার। তোর প্রাইভেট পার্ট কাটতে বলেছি, ইউ ফাকিং বিচ। গর্জনের তোড়ে তির করে কেঁপে উঠল নারী অস্তিত্ব দুটি। আতঙ্কে দিশেহারা হয়ে আকপাচ না ভেবে সঙ্গে সঙ্গে হাত চালালো তারা অ্যালেক্সের পরিধ শর্টসের ফিতায়। অতঃপর প্রকম্পিত হাতে সেইখানটা বসিয়ে দিল ধারালো এক ছুরির ফলা। অনুমান করার ফুসরত পেল না অ্যালেক্স। তার আগে তীব্র ব্যথায় যন্ত্রণা চিৎকার দিয়ে উঠল। ঘর কাঁপিয়ে অনুভব করলো শরীর বিশেষ মাংসপিণ্ডে দ্বিখণ্ডিত। সেই সঙ্গে দেখতে পেল প্রবল ধারার রক্ত প্লাবন। পরপর একই উদ্যমে ভেসে এলো হৃদয় চেরা চিৎকার। ঠোঁট প্রসারিত করে ক্রু হাসল তুষার। দুষ্প্রাপ্য সেই হাসির রেখা মিলে গেল এক লহমায়। বাইরের রয়্যাল গার্ডদের সূক্ষ্ম পদধ্বনি এদিকেই ধেয়ে আসছে তারা। ওদিকে মেঝেতে শুয়ে গলা কাটা মুরগির মতো ধরফর করছে অ্যালেক্স। বেগতিক হয়ে সামনে ছুটছে হাত পা। এক পর্যায়ে তীব্র হাতের ধাক্কায় কাচের তৈরি কফি টেবিলটা উল্টে মেঝেতে পড়ে। ডিজাইন্ট কাচগুলো অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে ছিটিয়ে যায় এদিক সেদিক। সেগুলোর মধ্যে থেকে দুটো কাচ মুঠোবন্দি করে নেয় অ্যালেক্স। তার সর্বস্ব হরণকারী মেয়ে দুটোর কপাল বরাবর বসিয়ে দেয় ধারালো কাচের কোপ। মুহূর্তেই বদলে যায় আবহাওয়া। একদিকেই আঘাতপ্রাপ্ত মেয়ে দুটো মুখ থুবড়ে পড়ে আকস্মাৎ, অন্যদিকে কক্ষের বাইরে দরজা ভাঙা ছকছক আওয়াজ। কিন্তু মনোযোগ বিচ্যুত হয় তুষারের। এবারে সেই সুযোগটা কাজে লাগালো টমেটো প্রিন্স। কোনো মতে নিজের রক্ত ভেজা ক্ষতবিক্ষত শরীরটাকে টেনে তুলে এক ছুটে লাফিয়ে পড়লো বেলকনি থেকে। তুষার ছেড়ে দেওয়ার পাত্র নয়। আজ এই টমেটো প্রিন্সের জীবন ইতিহাস তার হাতেই সমাপ্ত হবে যেন দৃঢ় প্রতিজ্ঞ যন্ত্রমানব। তেমনভাবে অ্যালেক্সকে অনুসরণ করে নিজেও বেলকনি থেকে ঝাঁপিয়ে পড়লো ঊর্ধ্বশ্বাসে। বলা বাহুল্য বেলকনি নিচ বরাবর ছিল এক সুগভীর সুইমিং পুলের অবস্থান। গোটা মস্কো ক্রেমলিন ছেয়ে গেছে অরাজকতায়। চারদিকে গোলা বারুদ হানাহানি, ছোটাছুটির জের ধরে পড়ে যাচ্ছে একের পর এক লাশ। চেইন অফ কমান্ডের সুরক্ষা নিশ্চিন্তে রয়্যাল গার্ডরা ছত্রভঙ্গ হয়ে যেভাবে পার্সে ছুটছে প্রেসিডেন্ট বাসভবনের অভিমুখে। ক্যালাসের বিশাল গেট পুরোপুরি উন্মুক্ত। এরই ফাঁকে গেট দিয়ে দুটো কালো রঙা মার্সিডিজ বেঞ্চ
বেরিয়ে গেল সাই সাই করে। নিয়ন্ত্রণহীন গতি, তার স্পিডোমিটার আটকে আছে 100-র কাঁটায়। বাতাসের বেগে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। শীতের শেষ কটা দিন উষ্ণ আবহে ধীরে ধীরে গলতে শুরু করেছে বরফ, যার দরুন রাস্তাঘাট পিচ্ছিল ভীষণ। গোটা হাইওয়ে জুড়ে গাড়ির উপস্থিত নগণ্য, অথচ ঊর্ধ্বশ্বাসে চলতে থাকা মার্সিডিজ দুটো বেগতিক হয়ে উড়ে যেতে চাইছে যেন। কয়েক সেকেন্ডের মাথা অতিক্রম করে চলছে কিলোর পর কিলো। পিচ্ছিল রাস্তার প্রতিটি ইউটার্ন, প্রতিটি বাঁক যেন ভয়ঙ্কর মরণ ফাঁদ। অথচ দক্ষ চালনায় দুটো গাড়ির উদ্ভ্রান্তের ন্যায় ছুটে চলছে অহর্নিশ। রাস্তার ধারে স্ট্রিট লাইটের নিয়ন আলো ছুঁয়ে যাচ্ছে কুয়াশারত পরত। পূব আকাশে উদয়মান সুখ তারা জানান দিচ্ছে অন্তিম রজনীর। অথচ চলন্ত ইঞ্জিনের গর্জন ভারী হয়ে আছে প্রকৃতি, জানান দিচ্ছে এই খেলা শেষ হবার নয়। সড়কে নিবদ্ধ তীক্ষ্ণ দৃষ্টে বিঘ্ন ঘটল আকস্মাৎ। সামনের গাড়িটা ইউটার্ন নিয়ে কৌশলে নেমে গেল জঙ্গলের রাস্তায়। সহসা উদ্গ্রীব হয়ে অ্যালেক্স পা বাড়ল, পা দাবালো তুষার। সুতীব্র গতি জড়তায় হুমড়ি খেয়ে ঝুঁকল সম্মুখে। বাস্টার্ড! চূড়ান্ত সম্বোধন থমকালো না এক ন্যানো সেকেন্ড। দক্ষ হাতে ঘোরালো স্টিয়ারিং অতি, অতঃপর ছুট লাগালো প্রথম গাড়িটার নিশানা ধরে। জঙ্গলের শেষ মাথায় যেখানে স্থল গিয়ে হৃদের সীমায় মিলেছে, আশেপাশে আর কোনো সভ্যতার উপস্থিতি নেই, সেখানে এসে গাড়ি থামালো তুষার। অ্যালেক্সের গাড়িটাও এখানেই দাঁড় করানো। তুষার নেমে গিয়ে হাত রাখলো গাড়িতে। ইঞ্জিন এখনো গরম, তার মানে বেশিক্ষণ হয়নি এসেছে। কার উপস্থিতি টের না পেয়ে গাড়ি থেকে টর্চ বের করে সেটাকে প্রথমে জ্বালায় তুষার। ভিজে চপচপে তার সমস্ত শরীর, ফলস্বরূপ কদম, প্রতিটি কদমে শব্দ হচ্ছে ভীষণ। সচকিত হয়ে এদিক ওদিক টর্চ ঘোরাতে গিয়ে আকস্মাৎ লক্ষ্য করলো সুচালো তীরের সাহায্যে ওর গাড়ির দুটো টায়ারই পাঞ্চার করে দিয়েছে। জঙ্গলের দিকে ছুট লাগিয়েছে কেউ। অবয়বটি কালো কুৎসিত, অনেকটা আফ্রিকার আদিবাসীদের মতো। কিন্তু রাশিয়ায় এই নিগ্র প্রজাতির লোক কোথা থেকে এলো? আর সবকিছু রেখে গাড়ির চাকায় কেন পাঞ্চার করলো? তীরের ফলার মতো প্রশ্ন এসে বিঁধল তুষারের মাথায়। অগত্যা সময় অতিবাহিত করলো না যন্ত্র মানব। হাতের মুঠোয় দুটো শর্ট নাইফ আবদ্ধ করে চোখ খেঁচে ধাওয়া করতে শুরু করলো অবয়বটিকে। খুব বেশিক্ষণ না, কয়েক মুহূর্ত অতিবাহিত হতে না হতে ছায়া মূর্তিটা লুকিয়ে পড়লো এক ধাতব পাথরের আড়ালে। এক মুহূর্তের জন্য বিচলিত হলো তুষার। তন্মধ্যেই জোরালো এক টান অনুভব করলো পায়ে। টানের তোড়ে কিছু বুঝে ওঠার আগে সশব্দে মুখ থুবড়ে পড়লো শক্ত জমিনের উপর। গাছগাছালির শেকড়ে লেগে কেটে গেল মানবের সুঢল কপালের অগ্রভাগ। প্রচণ্ড আঘাতে ঝিমঝিম করছে মাথাটা। আধার মিশ্রিত ধোঁয়াশার মাঝে অনুভব করলো কোথাও টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওকে। এতক্ষণে মোটিভ্রম কাটলো তুষারে। বুঝতে পারলো অতর্কিত ফাঁদে আটকা পড়েছে সে। তবে ষষ্ঠ এন্দ্রিয়ের জোরালো ইঙ্গিতে নিজেকে ছাড়ানো বিন্দুমাত্র পায়তারা করলো না। অকুত ভয়ে এই ভান্দা চুপচাপ করে রইল মটকা মেরে। একাধিক পদধ্বনি মাঝে চকচক করে হেঁটে চলা শক্ত বুচের আওয়াজ পেতে কর্ণ সচল হলো তুষারের। সভ্যতার ইঙ্গিত অনুমান করতে তড়া করে চোখ খুলল সে। এখানে আলোর কোনো কমতি নেই। চারিপাশে হ্যাজাকের প্রজ্বলন নীরবে চারিদিক চোখ বুলালো তুষার। একটা পুরাতন রং চটা কক্ষ, ভাঙাচোরা আট পড়ে কাঠের দেয়াল, বন্ধুর মেঝেতে মদের বোতলের ছড়াছড়ি। এছাড়া পুরো কক্ষ জুড়ে হরেক রকমের গাড়ির পার্সপাতি দিয়ে ভর্তি আসবাব। হতে পারে কোনো পুরনো গ্যারেজ। জমিন জুড়ে উৎকট মদের গন্ধ উঠতে নিয়ে নাক ছিটকাল তুষার। কাশি দিল সশব্দে। তক্ষুনি দৃষ্টি জুড়ে ভেসে উঠল টমেটো প্রেমসার ক্রিউ অভিব্যক্তি। তুষারের পানে হালকা ঝুঁকে চোয়াল বের করে সশব্দে হাসছে সে। স্তম্ভিত হয়ে চেয়ে রইল তুষার উদ্ভ্রান্তের ন্যায় হাসতে হাসতে। অ্যালেক্স বলে উঠে, শুয়ে থাকো তুষার জাওয়াত, উঠে দাঁড়ানোর ক্ষমতা তোমার নেই, কারণ তোমার পা দুটো লোহার শিকল দিয়ে বেঁধে রাখা। অ্যালেক্স বলতে বাকি সঙ্গে সঙ্গে করতলের ফাঁক গলিয়ে ওর কপাল বরাবর শর্ট নাইফ ছুঁড়ে মারল তুষার। টমেটো প্রিন্স সরে দাঁড়াতে লক্ষ্য বিচ্যুত হলো তার। অতর্কিত চোখ বুঝলো তুষার শক্তি প্রয়োগ করে ছাড়াতে চাইল নিজেকে। মূর্তি ভেসে উঠল টমেটো প্রিন্সের কপট মিশ্রিত ধ্বনি। চেকমেট তুষার জাহাত, কি ভেবেছিলে পালিয়েছি আমি? চোখ তুলে চাইল তুষার। ওকি পটে তার আগ্নেয়গিরির দাবানল ছুড়ল কঠোর বাক্য। বুকের পাটা থাকলে শেকল খুলে দিয়ে কথা বলছি ওর। নো নো নো,
প্রথম দর্শনেই তুমি আমার মহামূল্যবান জিনিস কেটে দিয়েছো। কোনো মতে আটকে আছি শরীরের অঙ্গে, ছেড়ে দিলে না জানি আরও কি কি কেটে নাও। নো, আই কান্ট টেক রিস্ক এনিমোর। সাহস থাকলে শেকল খোল, অ্যালেক্স। এই তুষার, সব রেখে তুমি আমার এই জিনিসটাই কেন কাটলে বলো? এখন আমার কি হবে? একই স্বরে কাঁদছে অ্যালেক্স। বাস্টার্ড, তুই ফ্লোরাকে কলুষিত করেছিস। আমার ফ্লোরাকে? ওকে সে ছোট্ট থেকে বড় করেছি আমি এই দু হাতে। দানবের ন্যায় গর্জে উঠল অপারক তুষার। কান্নার মাঝেই রুড়ো স্বরে হেসে উঠে অ্যালেক্স হিসি জবাব দিল। ওকে সেই দিনই পুড়িয়ে ফেলতাম, তাহলে তোমার আর আফসোস থাকতো না। কিন্তু ব্যাড লাক, আমার টাইমিংটা খারাপ ছিল। সমস্যা নেই, তোমার ফোরাকে রেপ করেছি, এবার তোমাকে পুরাবো। একজন বেঁচে থেকে মরে গেল, আরেকজন জ্বলে পুড়ে। গ্রেট আইডিয়া, রাইট?